নমস্কার সবাইকে বাংলা আবারের পক্ষ থেকে। আজকে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আজকে নারীর স্বাভিমান, নারীর সমস্ত অধিকার ছিনিয়ে নেওয়ার দিন। কিন্তু নারী কি অধিকার পায় না? নারী অবশ্যই পায়। পুরুষের সঙ্গে হাতে হাত মিলিয়ে তারা কাজ করে। 1900 যেটাকে আমরা বলি, শতাব্দীতে যে সময় সারা বিশ্বে প্রথম মহাযুদ্ধ চলছে, সেই সময় মহিলাদের উপর অনেক অত্যাচার হয়। আর সেই সময় নানান কনভেনশন, নানান সংগ্রামের মধ্য দিয়ে এই ৮ই মার্চকে নারী দিবস হিসেবে আমরা চিনে আসি। আজকে আমাদের বাংলা আবারের এই আসরে যাদেরকে আমরা পেয়েছি, আমাদের মধ্যে আছেন কাঞ্চন ব্যানার্জি, যার সম্বন্ধে আপনারা সবাই জানেন। সুদূর বোস্টন থেকে বাংলা আবারের ইন্টারন্যাশনাল পেট্রন, আমাদের যিনি প্রধান উদ্যোক্তা, আমাদের সমস্ত রকম ভাবে যিনি সবসময় আমাদেরকে নানান রকম ভাবে সহযোগিতা করেন। আমাদের প্রেসিডেন্ট বাংলা আবারের হৈমন্তী ব্যানার্জি আছেন, তিনিও বোস্টনে থাকেন এবং আমরা যাকে সব সময় সমস্ত সমস্যার পাশে পাই এবং আমাদের অনেক অনুপ্রেরণা দেন। আর আছেন প্রবীর ভট্টাচার্য, বাংলা আবারের ভাইস প্রেসিডেন্ট, এবং শুধু তাই নয়, উনি আকাশবাণীর সঙ্গে যুক্ত আছেন। আমাদের মানে গর্বের এক দাদা প্রবীর দা। তো আজকে আমাদের যত মহিয়সী নারী, বাংলার মহিয়সী নারী, তাদের নিয়ে আমরা আলোচনা করব। আমরা আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদেরকে বলবো, বাংলা আবারের এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন, অনেক অনেক শেয়ার করুন। প্রথমেই আমাদের যার কথা না বললে নয়, মহারানী ভবশঙ্করী। মহারানী ভবশঙ্করী, যিনি ভুরুশ্রেষ্ঠা মানে জায়গাটিতে যার জন্ম এবং কর্ম। আজকে আমি হৈমন্তীদিকে বলবো, আপনি আজকে এই মহারানীর সম্বন্ধে সকলকে একটু আলোকপাত করুন। নমস্কার সংঘমিত্রা, তোমাকে অনেক ধন্যবাদ পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আর তুমিও আমাদের বাংলা আবারে আলো করে আছো। আজকে ভবশঙ্করী দেবীর কথা নিয়ে আমাদের নারী দিবসের শুরু আরম্ভ করছি। নারী দিবস তো প্রত্যেক দিনের, যেটা সংঘমিত্রাও বলল। আমাদের মা তুল্য যারা যারা আমাদের অত্যন্ত যত্নের সাথে, পরিশ্রমের সাথে, স্বপ্নের সাথে নিজেদের অস্তিত্বকে বিলীন করে দিয়েও আমাদের জন্য কাজ করে গেছেন, কাজ করছেন, তাদেরকে আমাদের প্রত্যেকের তরফ থেকে, বাংলা আবারের তরফ থেকে অনেক নমস্কার জানাই এবং প্রণাম জানাই। রায়বাঘিনী ভবশঙ্করী দেবী আজকে আমাদের প্রথম ব্যক্তিত্ব, যাকে নিয়ে আমরা কথা বলবো, তার ছবিটা একটু দেখাই। এই আমাদের বাংলা আবারের তরফ থেকে এই কুম্ভতে আমরা এই বইটি পাবলিশ করেছি এবং আমি সবাইকে চাইবো, যারা এই দর্শক আছেন এবং শ্রোতা আছেন, তারা আমাদের এই বইটি অবশ্যই বাংলা আবারে খোঁজ নিয়ে কিনবেন এবং তাদের ছেলেমেয়েদের নিশ্চয়ই যেন পড়াবেন। রায়বাঘিনী ভবশঙ্করী, উনি হচ্ছেন দীননাথ চৌধুরী মহাশয়ের কন্যা ভবশঙ্করী দেবী। এবং ভবশঙ্করীকে আমরা কি চিনি? আমরা হয়তো অনেকেই আজকে তার নাম প্রথমবার শুনলাম। এই নামটা আপনাদের কাছে ততখানি প্রচলিতই নয়, জানাও নয়, যা আমরা লক্ষ্মীবাইয়ের নাম আমরা সবাই জানি। বুন্দেলখণ্ডের রানীর নাম লক্ষ্মীবাইয়ের নাম, যেখানে তার বীরত্বের কাহিনী আমরা জানি। কিন্তু আমাদের নিজেদের রাজ্য হুগলি, বাংলার রাজ্য, বুড়ি শ্রেষ্ঠ সাম্রাজ্যের কাহিনী বা লক্ষ্মীবাইয়ের মতোই উনার যে কৃতিত্ব, উনার যে প্রতিষ্ঠা, সেইটা আমরা কখনোই শুনিনি বা জানিনি। এই ভবি ভোলার নয়, এইটা কিন্তু সেই ভবশঙ্করী দেবীর থেকেই এসেছে। এই ভবি ভোলার নয়, উনি লক্ষ্মীবাইয়ের মতোই উনার জীবন ছিল অত্যন্ত চ্যালেঞ্জের। কেননা স্বামী মারা যাওয়ার পর
উনি রাজ্য সামলেছিলেন। পাঠানদের তখন প্রচুর আক্রমণ চলছিল এবং আকবর ছিলেন তখন দিল্লির রাজা হিসাবে। তো সেইখানে ভারত সরকার এখন উনার প্রতি বছর হাওড়া জেলায় উদয়নারায়ণপুরে রায়বাঘিনী ভবশঙ্করী মেলার আয়োজন করেছেন। সেই মেলা প্রত্যেক বছর হয় এবং যেটার জন্য উনি প্রসিদ্ধা যেটা বলবো, ভবশঙ্করীর হাতে পাঠানদের পরাজিত হয়েছে পাঠানরা। এবং তৎকালীন বাংলা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে, যাকে বলা হতো সুবে বাংলা। এবং তখন কৃষি বাণিজ্য সবকিছুই অত্যন্ত উন্নত ছিল বাংলাতে, এবং সেই বাংলাকে সোনার বাংলা বলা হতো। তো এছাড়াও তাদের পাঠানদের তো আক্রমণ থেকে নিজেকে বাঁচিয়েই ছিলেন, বাংলাকে বাঁচিয়েই ছিলেন। এবং আকবর কি করেছিলেন, এই ভূরিশ্রেষ্ঠ সাম্রাজ্যের সার্বভৌমত্ব স্বীকার করে নিয়েছিলেন উনার বীরত্বের কাছে। এটা কত আশ্চর্যের, তাই না? কেউ আমরা জানি না এই কথা। তো এবং উনি রায়বাঘিনী খেতাবটা আকবরই দিয়েছিলেন। তার থেকেই উনার নাম হয়েছিল রায়বাঘিনী ভবশঙ্করী দেবী। এরপরে আমি প্রবীরদাকে অনুরোধ করব, আপনি রানী ভবানী সম্বন্ধে যদি আমাদের বলেন। রানী ভবানীও এখানকার এই বাংলারই মা, তার সম্বন্ধে আপনি একটু আমাদেরকে জানান। আমরা শুনছিলাম রায়বাঘিনী রানী সম্বন্ধে। তিনি ষোড়শ শতকের সময়কালে বাংলায় এসেছিলেন, ভবশঙ্করী দেবী। রানী ভবানী ঠিক তার 100 বছর পর, 1700 শতকে। যদিও আমরা আলোচনায় নারী দিবসের কথা বলছি, সেটা এসছে 1907 সালে। আমি নারী দিবসকে খাটো করছি না, কিন্তু পশ্চিমী সময়ে তারা যখন নানা রকম রাজনৈতিক এবং ব্যক্তিগত চাহিদা নিয়ে তারা যখন আন্দোলনে নামছেন, সেই সময় ভারতবর্ষের নারীরা, মানুষদের কথা বলছি না, ভারতবর্ষের মহিলারা যে বীরাঙ্গনার ভূমিকায় অবতীর্ণ হয়েছে, তা বোধহয় তুলে ধরা দরকার। আমরা ভারতবর্ষ থেকে আরো অনেকটা ছোট করে বাঙালি সমাজের কথা বলছি। সেখানেও আরো একজন মহিষী রানীর কথা উঠে আসছে, তিনি রানী ভবানী। বাংলার যে রাজত্বগুলোর কথা এক নিঃশ্বাসে বলে বেরিয়ে আসে, তার মধ্যে একটি হলো নাটোর। আজ পর্যন্ত নাটোরের রাজপ্রাসাদ দেখবার জন্য বহু মানুষ, যদিও সেটি এখন আর মূল বাংলায় নেই, ওটা বাংলাদেশে রয়েছে, কিন্তু এখনো সেই তার রাজপ্রাসাদ দেখতে মানুষ যায়। এই নাটোরের রানী ভবানী, তিনি বিবাহ সূত্রে নাটোরে আসেন এবং নাটোরের রাজা রামকান্তের সাথে তার বিবাহ হয়। 2 ছেলে এবং 1 মেয়ে তিনি জন্ম দেন, কিন্তু 2 ছেলেই মারা যায়। তার একটি মাত্র মেয়ে তারা, তার কথা আমরা পরবর্তীকালে ইতিহাসে জানতে পারি। স্বামীর মৃত্যুর পর রানী ভবানী কে ইতিহাস জানতে পারে। তিনি শাসন ভার নিজের হাতে নিয়ে নেন এবং রানী ভবানীর নাম করলে চোখের সামনে যা ভেসে ওঠে তা হলো শত শত মন্দির, বিরাট বিরাট রাস্তা, অসংখ্য দিঘি। তার জনহিতকর কাজের মানে বর্ণনা করা অসম্ভব। আমরা যখন এখন অহল্যাবাই হোলকারের কথা শুনছি, কাশীর মন্দিরে তিনি পুনর্নির্মাণ করেছিলেন, নাটোরের এই রানী ভবানীও বাংলায় বহু মন্দির তিনি নির্মাণ করেছেন। আমরা বীরভূমে যারা তারাপীঠ যাই, আমরা অনেকেই জানি না যে এই তারাপীঠ মন্দিরের পুনর্নির্মাণ সংস্কারের কাজ রানী ভবানীর অর্থানুকূল্যে হয়েছিল। আরো একটি বিষয় জানা দরকার, যে কেউ হয়তো বলবেন যে নাটোর থেকে বীরভূম, এই যে বিশাল
যে অঞ্চল, নাটোর, রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ, এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল তার রাজত্ব। এবং ঐতিহাসিকরা বলেন এটি নাকি ভারতবর্ষের সবচেয়ে বড় জমিদারি। স্বামী মারা যাবার পর তিনি তো তার রাজত্ব শুরু করলেন এবং কিছুদিন পর তারার বিবাহ দেয় এবং রঘুনাথ লাহিড়ীর সাথে তারার বিবাহ হয় এবং তারপর তিনি রঘুনাথ লাহিড়ীর কাছে রাজত্ব ছেড়ে দিয়ে আবার নিজে যেমন অন্তঃপুরে চলে যান। আমরা অনেক কিছুই ভুলে যাচ্ছি। ইতিহাসেও রানী ভবানীর এই চমৎকার যে কাজ, সমাজ সেবা, তার বীরত্ব, তার মাতৃত্ব, সবকিছুরই আবার পুনর্জাগরণ দরকার। আজকে যেহেতু আরো অনেকজন মহিষী নারীকে নিয়ে আলোচনা হবে, তাই আমি আর বাড়াচ্ছি না। কিন্তু যারা কাশী যান, কাশী দুর্গাকুণ্ড, শিব দুর্গাবাড়ি, এইগুলো রানী ভবানীর হাতে নির্মিত। এই সময় একজন মহিলা রানী, এরা দুজনেই রানী, আমরা যাদের কথা শুনলাম, তারা সড়ক নির্মাণ করেছিলেন কলকাতা থেকে বেনারস। মানে চিন্তা করা যায় না। আজকে আমরা যেসব বড় বড় হাইওয়ে দিয়ে যাই, সেরকমই একটা হাইওয়ে তিনি করেছিলেন এবং তার মন্দির, তার ইয়েগুলোতে আমরা এখন মানে পীঠস্থান হিসেবে আমরা সেখানে যাচ্ছি। মানে সত্যি দারুণ। জাস্ট প্রবীরদা খুবই সুন্দরভাবে বললেন। আমি জাস্ট কয়েকটা ঐতিহাসিক তথ্য সামনে রাখতে চাই। প্রথমেই যে আপনারা যারা জানেননি, মুর্শিদাবাদের জিয়াগঞ্জের কাছে গঙ্গার ধারে চার বাংলার মন্দির, অপূর্ব টেরাকোটার কাজ। ওটার মানে নষ্টের মুখে, আশা করি এএসআই এটা নিয়ে কাজ দেখবে। তো আমি সবাইকে অনুরোধ করব ওখানে একটা যাওয়ার জন্য, দর্শনের জন্য। ওনার তৈরি যে মন্দিরগুলো এখনো মানে খুবই খারাপ অবস্থায় রয়েছে। যে তথ্যটা আমরা অনেকেই জানি না, ওনার মেয়ে তারার ব্যাপারে কথা বলছিলেন প্রবীরদা। ওই তারাকে সিরাজদৌল্লা বিয়ে করতে চেয়েছিলেন, তো রানী ভবানী একভাবে ওই সিরাজদৌল্লার বাহিনীকে পরাস্ত করেছিলেন এবং তারাকে তার চোখ থেকে রক্ষা করেছিলেন। তো এই তথ্যটা অনেকেই জানে না। এটা আমি রিসেন্টলি পড়েছি মুর্শিদাবাদের কাহিনীতে। তো এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ তিনি করেছিলেন, কারণ সিরাজদৌল্লার সম্বন্ধে যে গ্লোরিফিকেশন হয়, এই ঘটনা থেকে প্রমাণ হয় সেটা যে আলীবর্দী ওনাকে মানে রাজত্ব চালিয়ে যাওয়ার জন্য হুকুমনামা দিয়েছিলেন। জয়তু রানী ভবানী। হ্যাঁ, জয়তু রানী ভবানী। আমরা দুই রানীর কথা শুনলাম, আরেক রানীর কথা আমরা শুনতে চাই, রানী রাসমণি। রানী রাসমণি, যার সঙ্গে আজকে দক্ষিণেশ্বর, আজকে রামকৃষ্ণ পরমহংসদেব সবাই কোনো না কোনোভাবে জড়িত। আজকে রানী রাসমণির কথা শুনবো, বলবেন হৈমন্তী ব্যানার্জি। 1793 থেকে 1861, আর ওনার ফেব্রুয়ারি মাসেই এই জন্মদিন গেল ওনার। ওনার নাম যখন করছি, নত মস্তকে ওনাকে প্রণাম জানাই। ওনাকে লোকমাতা রানী রাসমণি বলেও বলা হয়, লোকমাতা। আধ্যাত্মিক, অত্যন্ত গভীরভাবে আধ্যাত্মিক মহিলা ব্যক্তিত্ব উনি ছিলেন, মহীয়সী মহিলা ছিলেন। কিন্তু আমরা কজন জানি উনি একজন বিরাট এন্টারপ্রেনিয়র ছিলেন, বাণিজ্যিক উদ্যোক্তা ছিলেন, ব্যবসায়ী মহিলা ছিলেন। এটা আমরা উনার এই দিকটা আমরা জানি না, কি জেনেও হয়তো আমরা ঠিক গুরুত্ব দিই না। আজকাল আমরা এন্টারপ্রেনিয়রশিপের উপর কাজ হচ্ছে সমস্ত দেশে, পৃথিবীতে। এই মহিলা একা কি করে গেছেন! একটা সময় মাত্র 11 বছর বয়সে ওনার বিয়ে হয়েছিল, আর 40 বছর বয়সে উনি ওনার স্বামী হারিয়েছিলেন। উনি তারপরে যত জমিদারির দায়িত্ব উনি সেই কাঁধে নিয়েছিলেন।
আগে উনার কোনোই অভিজ্ঞতা ছিল না এইসব ব্যাপারে। যদি এখন বলা যায়, তখন উনি প্রায় 10 লক্ষ টাকা উনার মূল ছিল। সেইটা আজকে এই মুদ্রাস্ফীতির সময়ে আজকে হচ্ছে 123 কোটি টাকার মালিক ছিলেন উনি, মালকিন ছিলেন। এবার কথা হচ্ছে ওই টাকাগুলো দিয়ে উনি কি করলেন? সবার তো তাই মাথায় আসবে না। ব্যবসায়ী বললাম, ব্যবসায়ী উদ্যোক্তা বললাম, তাহলে টাকাগুলো দিয়ে উনি কি করলেন? টাকাগুলো দিয়ে উনি পরোপকার করেছেন, যেইগুলো আজকেও তার ঋণ আমরা শোধ করতে পারবো না। অনেক ঘাট বানিয়েছেন, যেমন বাবুঘাট বানিয়েছেন, অহিরতলা ঘাট বানিয়েছেন, নিমতলা ঘাট উনি করেছেন। নিমতলা ঘাটের কথা তো আমরা সবাই জানি। প্রচুর পরিমাণে অনুদান করেছেন উনি ইম্পেরিয়াল লাইব্রেরিতে, যেটা আজকের ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া বলে খ্যাত। প্রচুর অনুদান দিয়েছেন সেখানে। সেই মহিলা যিনি মাত্র 40 বছর বয়সে বিধবা হয়েছিলেন, স্বামী হারিয়েছিলেন এবং দায়িত্ব পালন করেছিলেন, তার সামাজিক দায়িত্ব, অর্থনৈতিক দায়িত্ব এবং আরো অনেক দায়িত্ব। তারপরে উনি হিন্দু কলেজ, যেটা এখন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি কলেজ বলে অভিহিত, সেখানেও উনি প্রচুর টাকা অনুদান করেছিলেন। আজকে সেইগুলো আমরা সেখানে এখনো আমরা আমাদের ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে। তো উনার অবদান কয়েকটা লাইনে বা কিছু সময়ের জন্য বলা যাবে না, ওটা সীমিত করা উনাকে। উনার যে এই অবদান আমরা চিরজীবন যেন মনে রাখি, এবং আজকের যে মহিলা উন্নতি করে চলছেন সমাজের, তারা যেন নিশ্চয়ই আমরা সবাই মিলে যেন উনাকে প্রণাম জানাই। এবং উনার এই উৎসাহে, আমাদের যে উৎসাহে দিয়েছেন, উৎসাহী করেছেন, শিক্ষার ক্ষেত্রে, সামাজিক কর্তব্য পালনের ক্ষেত্রে, সমাজে থাকাকালীন যেগুলো আমাদের কর্তব্য সেগুলোও আমাদের করে যেতে হবে, এবং উনার যাতে পথ অনুসরণ করতে পারি আমরা, সেই আমাদের চেষ্টা করে যেতে হবে। হৈমন্তীদি, আমার মনে হয় যে রানী রাসমণির সঙ্গে আরো যে দুজনের নাম পরপর আসে, যেরকম মা শারদা, সিস্টার নিবেদিতা, আমার মনে হয় এরা একজনের সঙ্গে আরেকজন ভীষণ ইন্টারলিঙ্কড। অর্থাৎ রানী হ্যাঁ, রাসমণির পরে মা শারদা, তারপরে হ্যাঁ, বিবেকানন্দ, সিস্টার নিবেদিতা, এগুলো একটু হ্যাঁ, আমরা শুনি না হ্যাঁ, একটু তোমার কাছ নিশ্চয়ই। থেকে শুনি। সো মা শারদা তো রানী রাসমণির যে স্বপ্ন পেয়েছিলেন, উনি তো বাইরে চলে যাচ্ছিলেন আহ মন্দির স্থাপনার জন্য উত্তরপ্রদেশে, কিন্তু স্বপ্ন পেয়েছিলেন মায়ের যে কলকাতায় এখানেই আমার মন্দির তৈরি কর। তারপরে উনার ডিসিশনটা উনি চেঞ্জ করলেন এবং দক্ষিণেশ্বরে মা কালীর মন্দির উনি স্থাপনা করলেন, রানী রাসমণি। এবং সেইখানে রামকৃষ্ণের দাদা রামকুমার উনাকে নিয়ে এসেছিলেন প্রথম পৌরোহিত্য করার জন্য। তারপর উনি যখন উনি থাকাকালীনই রামকৃষ্ণদেব তখন ছোট্ট ছিলেন, গদাধর ছিল ওনার নাম তখন, তখন উনি ওই মন্দিরে এসছিলেন, কিন্তু পৌরোহিত্য তখনও করতে শুরু করেননি। যখন ওনার দাদা মারা গেলেন, তারপর উনি অফিসিয়ালি পৌরোহিত্য করা শুরু করলেন। এবং যেখানে রামকৃষ্ণ সেখানে আমাদের মা, তো সেই ক্ষেত্রে মায়ের সাথেও উনার একটা যোগাযোগ তৈরি হয়েছিল, একটা অদ্ভুত সুন্দর সম্পর্ক ছিল। এবং যেখানে মা সেখানে খুকি, সেখানেই নিবেদিতা। তো তারপরে যেখানে মা সেখানে বিবেকানন্দ। তো আমরা সত্যি এই যে সঙ্গমিত্রা, তুমি একটা ছোট্ট করে সুন্দর একটা লিঙ্ক তৈরি করলে, এই লিঙ্কটা কিন্তু অদ্ভুত ব্যাপার, যেন পুরো পরিকল্পিত, ভগবানের দ্বারা পূর্ব পরিকল্পিত এগুলো সব। মা শারদার সময়কালটা একটু বলে নি, সেটা হচ্ছে 1853 থেকে 1920, এবং উনার জুলাই 20 জুলাই উনার জন্মদিন গেল।
তো উনাকে তো আমরা মা হিসেবেই জানি, শ্রীরামকৃষ্ণের স্ত্রী, আধ্যাত্মিক প্রতিরূপ, এবং তার মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা মা পালন করে গেছেন। গোটা বাঙালি সমাজে, বিশেষ করে মিশনে যারা যেতেন, তারপরে উনি দীক্ষা দান করতেন, তারপরে করেছেন যখন ঠাকুর বেঁচে ছিলেন তখন উনি কখনো দীক্ষা দেননি। ঠাকুর চলে যাবার পর উনি দীক্ষা দানও করতেন। আর যেটা সবচেয়ে আশ্চর্যের ব্যাপার সেটা হচ্ছে বিবেকানন্দ মাকে বলতেন জ্যান্ত দুর্গা, জ্যান্ত মা। যখনই মায়ের সাথে উনি দেখা করতেন, মাকে অত্যন্ত গভীর ভাবে প্রণাম করতেন, শ্রদ্ধা করতেন, নমন করতেন। তার আগে উনি গঙ্গায় স্নান করে আসতেন আর বলতেন, তার গুরু ভাইদের বলতেন যে জানিস আমি একজন অসাধারণ কারোর সাথে দেখা করতে যাচ্ছি, তিনি আমার জ্যান্ত মা, জ্যান্ত দুর্গা। এইভাবে উনি সম্বোধন করতেন। মা শারদার অবদান আমাদের বাঙালিদের মধ্যে, বাংলা সমাজে অতুলনীয় এবং অবর্ণনীয়, বলে শেষ করা যাবে না। স্কুলের কাজ, উনার নিজের অত্যন্ত ছোট্ট বেলাতে বিয়ে হয়েছিল, কিন্তু উনি বাল বিবাহের বিরোধী ছিলেন। বলতেন বাচ্চাদের স্কুলে পড়াও, বাচ্চা মেয়েদের স্কুলে পড়াও। ভগিনী নিবেদিতাকে উনি স্কুল খোলার জন্য উৎসাহিত করেছিলেন। ভগিনী নিবেদিতা যখন স্কুল খুলতে গেলেন, মায়ের আশীর্বাদ চেয়েছিলেন, মা আশীর্বাদ দিয়েছিলেন। ভগিনী নিবেদিতার কথা যখন কাঞ্চন বললই, ভগিনী নিবেদিতাও সবকিছু লিঙ্ক তো। ভগিনী নিবেদিতার সময়কালটাও হচ্ছে, একটু বলে নি, 1867 থেকে 1911, এবং অক্টোবর মাসের 13 তারিখে উনার জন্মদিন। একজন আইরিশ মহিলা ছিলেন, শিক্ষিকা ছিলেন, লেখিকা ছিলেন, সমাজকর্মী ছিলেন, স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন, এবং স্বামীজির শিষ্যা ছিলেন এবং তার ভগিনী ছিলেন। অনেক বই লিখেছেন। ভারতে এসে ভারতের মাটির গন্ধ, ভারতের মাটির সুগন্ধের সাথে নিজেকে মিলিয়ে নিয়েছেন। ভারতের মাটির আত্মার সাথে উনি নিজের আত্মাকে মিলিয়ে নেওয়ার প্রচন্ড চেষ্টা করেছেন এবং করেছেন। আমি প্রত্যেককে বলবো, একদম অনুরোধ করব, যারা এই বইগুলো পড়েননি তারা নিশ্চয়ই পড়বেন। বিশেষ করে মাদের, মহিলাদের, মেয়েদের, বোনদের এটা বলবো। যেমন দ্য মাস্টার আই স হিম, কালী দ্য মাদার, মিথস অফ দ্য হিন্দুস অ্যান্ড বুদ্ধিস্ট, দ্য ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ। এই বইগুলো কেউ লিখতে, মানে এত গভীরতা, ভারতের সংস্কৃতির এত পরিচয় উনার, যেন অনেক বছর ধরে, অনেক জন্মান্তর ধরে উনি মাকে জানতেন, বাংলাকে জানতেন, ভারতবর্ষকে জানতেন। তো যখন এই প্রথম উনি স্কুল খোলার কথা ভাবছিলেন, তখন মায়ের কাছে গিয়ে মায়ের আশীর্বাদ চেয়েছিলেন। নট অনলি দ্যাট, উনি বাংলার বিপ্লবীদের সাথে অত্যন্ত গূঢ়ভাবে, নিবিড় ভাবে কাজ করতেন। একটা শুধু নিবেদিতার একটি লাইন শুধু যুক্ত করতে চাইছি, মানে একটু এই সময়ের খুব প্রাসঙ্গিক বলে, যে উনি যখন ছোটদের শেখাচ্ছেন, পড়াচ্ছেন, তো তখন একবার জিজ্ঞাসা করেছিলেন যে বলতো আমাদের দেশের রানীকে। তো ইংরেজের রাজত্বকাল, স্বভাবতই সব ছেলেমেয়েরা একসাথে বলে উঠেছিল রানী ভিক্টোরিয়া, কুইন ভিক্টোরিয়া। তো নিবেদিতা বলছেন যে না, আমাদের রানী সীতা। তো আজ যখন আমরা নারী দিবসের কথা বলছি, তো এই সময়ের আমরা যা যা বলছি তা কিন্তু আসলে নিবেদিতা শেখানো পথ। তিনি আমাদের সেই সময়েই কিন্তু আমাদের যে পরম্পরাগত মাতৃশক্তিকে চিহ্নিত করেছেন। একটা গল্প নাকি শোনা যায় যে রবীন্দ্রনাথের সাথে তার যখন প্রথম দেখা হয়, তখন রবীন্দ্রনাথের বয়স অনেক কম। তো রবীন্দ্রনাথের বেশ ভালো লেগেছিল পশ্চিমী মহিলা,
তিনি বেশ স্মার্ট। তো রবীন্দ্রনাথ তাকে বলেছিলেন যে তুমি যদি আমার বাড়ির মেয়েদেরকে একটু ইংরেজি শেখাতে আসো। তো নিবেদিতার চরিত্রটা বোঝা যাবে এর উত্তরে। তিনি রবীন্দ্রনাথের কাছে চোখে চোখ রেখে বলেছিলেন, বরঞ্চ তুমি তোমার পরিবারের মেয়েদের ভারতীয় করা শেখাও, তাদের ইংরেজি পশ্চিমী শেখারও দরকার নেই। এই নিবেদিতা। হ্যাঁ, আরেকটা কথা না বললেই নয়। জানি নিবেদিতা সম্বন্ধে মানে বলার শেষ নেই। একজন আইরিশ মহিলা ভারতবর্ষে এসে তার যে অবদান শিল্প ক্ষেত্রে এবং আর্কিটেকচারের ক্ষেত্রে, নন্দলাল বসু তারই আবিষ্কার, এবং ভারতীয় যে আর্কিটেকচার, ভারতীয় শিল্প, এখানেও অপরিসীম অবদান রয়েছে ভগিনী নিবেদিতার। যাই হোক, তো আমি এবার যেটা আমাদের এই যে মহীয়সী নারী যারা বাঙালি, তাদের মধ্যে একজন অন্যতম, যিনি শিক্ষা এবং বিজ্ঞান জগতের বিশিষ্ট একজন, তার নাম হচ্ছে চন্দ্রমুখী বোস। চন্দ্রমুখী বসু উনি অ্যাকচুয়ালি 1860 সালে দেরাদুনে জন্মেছিলেন, এবং ব্রিটিশ তখন যে প্রথম ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস প্রথম আর কি গ্রাজুয়েট ইন দ্যাট সেন্স উনি ছিলেন। বেসিক্যালি আলেকজান্ডার ডাফের তৈরি যে ফ্রি চার্চ অফ ইনস্টিটিউশন, ওখানে ছিলেন কিছুদিন। তারপরে উনি অ্যাকচুয়ালি বেথুন কলেজে লেকচারার হিসেবে জয়েন করেন। তারপরে যখন কলেজটা মানে স্কুল হয়ে গেল, সেপারেট হয়ে গেল, তখন তিনি প্রিন্সিপাল হয়ে গেছিলেন এই বেথুন কলেজের, যে প্রথম মহিলা একজন প্রিন্সিপাল সাউথ এশিয়ার মধ্যে প্রথম আন্ডার গ্রাজুয়েট স্কুলের একজন প্রিন্সিপাল হিসেবে উনি নিযুক্ত হয়েছিলেন। তো উনি তারপর রিটায়ার করেছিলেন, কিন্তু উনি নানাভাবে উনি এই নারী সংস্কার, নারী যেগুলো মুভমেন্ট, যেগুলো সেই বিভিন্ন কাজে যুক্ত ছিলেন। তো এনার অবদান সম্বন্ধে আমরা খুব বেশি জানি না, খুব বেশি তথ্য পাওয়া যায় না, কিন্তু প্রথম দিকের যে শিক্ষাবিদ তাদের মধ্যে উনি অন্যতম ছিলেন, এবং তিনি কম্পিউটার সায়েন্স পড়াশোনা করেছিলেন সেই যুগে। এটা একটা অদ্ভুত ব্যাপার যে কম্পিউটার সায়েন্স তখন মানে কিছুই, মানে আমরা এখন জানি কম্পিউটার সায়েন্স, এবং সেক্ষেত্রে তিনি তার অবদান মানে অপরিমেয়। আর মানে প্রথম ফিমেল গ্রাজুয়েট ব্রিটিশ এম্পায়ারের। তো এইটুকুই বলার ওনার সম্বন্ধে, আমরা ওনাকে প্রণাম জানাই। তো বলতে গেলে 2-3 মিনিট কিচ্ছু না, দিন চলে যাবে ইনাদের কথা বলতে গেলে। তবে ইনারা আমাদের অনুপ্রেরণা আজকের দিনেও। আমরা এইটুকুই আজকে ইনাদের সম্বন্ধে বললাম এবং নমন জানাই ইনাদের।